আচ্ছা দেখো, তাহলে আমরা এখন চলে যাব থিওফ্রাস্টাস, তো বললামই উদ্ভিদ বিজ্ঞানের জনক। আচ্ছা, তাহলে আমরা থিওফ্রাস্টাস অনুযায়ী উদ্ভিদকাণ্ডের প্রকৃতি, বিস্তৃতি, কাষ্ঠলতার উপর ভিত্তি করে উদ্ভিদকে কয়টা শ্রেণীতে ভাগ করবো? 4 শ্রেণী। কয় শ্রেণী? 4 শ্রেণীতে ভাগ করবো। একটা হচ্ছে ট্রি বা বৃক্ষ, একটা হচ্ছে শ্রাব বা গুল্ম, আর একটা হচ্ছে আন্ডার শ্রাব। ঠিক আছে, আন্ডার শ্রাব বা গুল্ম, একটা হচ্ছে ট্রি বা বৃক্ষ। আন্ডার শ্রাবকে আমরা আরেকটা জিনিস নাম বলবো, সেটা হচ্ছে আন্ডার শ্রাবকে আরেকটা জিনিস বলবো উপগুল্ম। ঠিক আছে, আরেকটা হচ্ছে হার্ব বা বিরুৎ। তার মানে দেখো এখানে খুবই কনফিউশন খাওয়াটাই স্বাভাবিক। তার মানে ট্রি মানে বৃক্ষ সবাই জানে, ইংলিশ বাংলা আর কি। তারপর আরেকটা হচ্ছে শ্রাব। এই শ্রাব মানে কি? গুল্ম। শ্রাব মানে কি? গুল্ম গেল। এরপর আন্ডার শ্রাব। ঠিক আছে, আন্ডার শ্রাব মানে হচ্ছে যেরকম ম্যানেজার থাকে, ম্যানেজারের নিচে আরও কর্মচারী থাকে, কর্মচারীর নিচে আরও স্টাফ থাকে, এরকম অনেকটা। তার মানে নিচে থাকবে কি? আন্ডার শ্রাব বা উপগুল্ম। ঠিক আছে, আন্ডার শ্রাব মানে কি? উপগুল্ম। আচ্ছা একটু দাঁড়াও। উপগুল্ম। যেহেতু তোমাদের সময় কম তাই আমি একটু ফাস্ট পড়াচ্ছি। উপগুল্ম। ঠিক আছে, আচ্ছা আরেকটা হচ্ছে হার্ব বা বিরুৎ। ঠিক আছে, 4টা জিনিস পাবো। তাহলে তোমাদের যদি একটা কোয়েশ্চেন আসে নিচে কোনটি কি ট্রি, হুইচ ইজ দ্য এক্সাম্পল অফ ট্রি বা বৃক্ষ, তখন না যা আম, জাম, কাঁঠাল, লিচু, যা যা খাও প্রতিদিন। ঠিক আছে, ওগুলোই। ঠিক আছে, প্রতিদিন যা যা খাও। ঠিক আছে, ওগুলোই হচ্ছে কি? গাছ, যেগুলো আশেপাশে গাছ দেখো। ঠিক আছে, ওগুলোই হচ্ছে কি? ট্রি বা বৃক্ষ। আচ্ছা, এরপর হচ্ছে কি শ্রাব বা গুল্ম। এই উদাহরণটা একটু মনে রাখতে হবে, নিচে কোনটি শ্রাব বা গুল্ম, এরকম একটা কোশ্চেন আসতে পারে। কি কি? জবা, গন্ধরাজ, রঙ্গন। এই বায়োলজির মধ্যে বোটানি পড়ার একটাই কষ্ট, সেটা হচ্ছে না বুঝে মুখস্থ করা। না বুঝে তো মুখস্থ করতে হবে, কোনো ওয়ে নেই। যেমন ধরো শ্রাব বা গুল্ম, এই শ্রাব বা গুল্ম উদাহরণ কি? মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে এটা। ঠিক আছে, শ্রাব বা গুল্মের উদাহরণ কি? উদাহরণ হচ্ছে জবা, রঙ্গন, গন্ধরাজ। ঠিক আছে, জবা, রঙ্গন, গন্ধরাজ, মনে থাকবে? আচ্ছা, তার মানে কি কি? জবা, গন্ধরাজ, রঙ্গন, শ্রাব। তার মানে শ্রাব মানে কি? অভিশাপ। শ্রাপ দিলাম তোমাকে মানে কি? শ্রাপ। তাহলে জবা নামে একটা মেয়ে গন্ধ দিছে, ওই জন্য কখন গন্ধ দিছে? যখন কোন একটা কি মানে ধরো একটা যে কোনো একটা রঙিন অনুষ্ঠান হচ্ছে, ওই রঙিন অনুষ্ঠানের মধ্যে একটা গন্ধ দিচ্ছে, কে দিল? জবা দিল। তখন তুমি তাকে কি দিলা? শ্রাপ দিয়ে দিলা। তাহলে জবা, গন্ধরাজ, রঙ্গন, এই 3টা কিসের উদাহরণ? শ্রাপের উদাহরণ। ঠিক আছে, হিবিস্কাস রোজা সিনেন্সিস, জবার বৈজ্ঞানিক নামটা জেনে রাখো, আর বাকি 2টা লাগবে না। এরপর হচ্ছে উপগুল্ম। উপগুল্ম উদাহরণ কি? খুবই ইজি, 2টা। একটা হচ্ছে কালকাসুন্দা, আর একটা হচ্ছে আঁশশেওড়া। ঠিক আছে, একটা হচ্ছে কি? কালকাসুন্দা, আর একটা হচ্ছে আঁশশেওড়া। এখন কালকাসুন্দা, আঁশশেওড়া, এটা কীভাবে মনে রাখবা? ধরো যে সকল মেয়েরা খুব সুন্দর, কালকাসুন্দা, সুন্দর থেকে মনে রাখবো সুন্দর। ওরা কি? আন্ডার মেট্রিক হয়। আন্ডার শ্রাপ, আন্ডার মেট্রিক হয়। সুন্দর মেয়েরা পড়ালেখা করে কম, এভাবে মনে রাখবা। ঠিক আছে, আঁশশেওড়া একটু কষ্ট করে মনে রাখবা। যাই হোক, মাথায় কিছু আসতেছে না, ওইভাবে মনে রাখবা। তার মানে আন্ডার শ্রাপের উদাহরণ কি? কালকাসুন্দা, আঁশশেওড়া। এরপর হচ্ছে কি হার্ব বা বিরুৎ হচ্ছে কি? ধান, গম, সরিষা। খুব ইজি, ধান, গম, সরিষা। ধান অরেজা সেটিভা, গমের বৈজ্ঞানিক নামটাও লাগবে ট্রিটিকাম এস্টিভিয়াম, আর সরিষাটা লাগবে না, ব্রাসিকা নেপাল, তাও জেনে রাখা ভালো। ঠিক আছে, আর কাস্টল কাণ্ড বিশিষ্ট হার্বকে কি বলবো? উডি হার্ব। ঠিক আছে, তোষা পাট, এটাকে কি বলা হয়? তার মানে নিচের হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ উডি হার্ব, এটাকে কি? তোষা পাত বা কর্করাস অলিটোরিয়াস, এগুলো বৈজ্ঞানিক নাম লাগবে। ঠিক আছে, কোনটা কোনটা লাগবে আমি আরেকটা কালার দিয়ে দেখা দিচ্ছি। ঠিক আছে, কোনটা কোনটা লাগবে? দেখো কোনটা কোনটা লাগবে এখান থেকে লাগবে হচ্ছে বৈজ্ঞানিক নাম। কী কী লাগবে? আচ্ছা, কালার তো মনে হয় কই আচ্ছা দেখো, এখান থেকে কোনটা কোনটা লাগবে? এখান থেকে লাগবে হচ্ছে তোমার জবা, বৈজ্ঞানিক নাম, কালকাসুন্দা, ধান, গম, সরিষা, তোষাপাত, এগুলোর মোটামুটি বৈজ্ঞানিক নাম জানা লাগবে। তার মানে যদি বলা হয় হুইচ ইজ অ্যান, মানে কোনটা উডি হার্ব, তাহলে কর্করাস অলিটোরিয়াস বা তোষাপাত হচ্ছে কি? উডি হার্ব।
মনে থাকবে তোষা পাঠ কি, উডি হার্ব, উডি হার্ব কি, তোষা পাঠ, তোষা পাঠ কি, উডি হার্ব। দেখো তোষা উডি, তোষা উডি, ঠিক আছে? এভাবে মানে অনেকটা ওয়েতে মনে রাখলে হয়েছে। হার বা বিরোধ, এখন অনেকে আছে নেমোনিক বানায়, আসলে এত উদাহরণের মধ্যে নেমোনিক আসলে ঠিকভাবে মনে রাখাটা খুবই টাফ, এত বেশি উদাহরণ, ঠিক আছে? যখন শৈবাল চত্বর পড়বা, কয়টা নিউমোনিক মনে রেখে কয়টা পড়বা, তার চেয়ে বেটার হচ্ছে মানে ওয়ার্ড বাই ওয়ার্ড মনে রাখা। যেমন ধরো উডি হার্প, হ্যাঁ, এই উডি হার্পের সাথে তোষাপাতের কোনো একটা সম্পর্ক ক্রিয়েট করবা, তাহলে তোমার অপশন দেখে দেখে মিলিয়ে যেতে পারবা, ঠিক আছে? যেমন ধরো এই একটা মনে করকরাস, করকর, উট, উট মানে কি কাঠ, কাঠে যখন তুমি টোকা দিবে তখন কি আওয়াজ হবে দেখো, একটা কি টোকার আওয়াজ হচ্ছে না, উডি হার্প তোষাপাত। এটা এতক্ষণ ধরে পড়ানোর মানে কি যাতে আজকের পর থেকে তুমি সারা জীবন না ভুলো, ঠিক আছে? যাই হোক, এরপর হচ্ছে কি বর্ষজীবী, বাইনিয়াল, দ্বিবর্ষজীবী, বহুবর্ষজীবী। বর্ষজীবী মানে কি 1 বছর বা তার চেয়ে কম, দ্বিবর্ষ মানে 2 বছর, ঠিক আছে? আর 2 বছরের চেয়ে যদি বেশি হয় বা বেশি বাঁচে কোনো গাছ, ওটাকে আমরা বলবো বহুবর্ষজীবী। তাহলে উদাহরণ আসতেই পারে, না আসাটা হচ্ছে কি আসতেই পারে, যাই হোক। তাহলে বর্ষজীবী কি কি, সরিষা, ছোলা, ঠিক আছে? আচ্ছা, আর দ্বিবর্ষজীবী কি, মূলা, ফুলকপি। আর ফুলকপি তো এখন দেখতেছই সিজনাল প্রতি জায়গায় ফুলকপি পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে কি দ্বিবর্ষজীবী, ঠিক আছে? দ্বিবর্ষজীবী তার মানে দেখো দ্বিবর্ষজীবী কি কি, মূলা, ফুলকপি। দেখো একটা ফুল আর একটা কপি, আর মূলা দুইটা ওয়ার্ড, ঠিক আছে? আর তোমার মাথায় একটা কোয়েশ্চেন আসতে পারে, তাহলে ছোলাও তো 2টা ওয়ার্ড। যাই হোক, ছোলাটা একটু স্পেশালি মনে রাখবা, সেটা হচ্ছে বর্ষজীবী। যাই হোক, এরপর হচ্ছে বহুবর্ষজীবী। বর্ষজীবী কী কী, একটা হচ্ছে হলুদ, আদা, আর একটা হচ্ছে দুর্বাঘাস, হলুদ, আদা। কী কী, আদা, হলুদ, দুর্বাঘাস, এই 3টা কি বহুবর্ষজীবী। তো তুমি এটা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারো, বহুবর্ষজীবীরা, যে আহ দিয়ে মনে রাখবা কি, আদা, হলুদ, বহু কাল ধরে দুর্বাকে দেখি না, কাকে দেখি না, দুর্বাকে, বহু কাল ধরে দুর্বাকে দেখি না, কাকে দেখি না, দুর্বাকে দেখি না। বহুকাল ধরে কাকে দেখি না, দুর্বাকে দেখি না। তাহলে আ দিয়ে কি আদা, হ দিয়ে কি হলুদ, আর বহু দিয়ে কি বহুবর্ষজীবী, দুর্বাক দিয়ে দুর্বাঘাস। এটা একটু মনে রাখার একটা টেকনিক দিয়ে দিলাম। আর বহুবর্ষজীবী কি সরিষা, ছোলা। আর এই আর সি মনে রাখলে বি আর মনে রাখতে হচ্ছে না, ঠিক আছে? এই 3টার মধ্যে যে কোনো 2টা মনে রাখলে হবে। যাই হোক, তাহলে এরপর আমরা আসি জুলজি, ফাদার অফ টেক্সোনমি, ঠিক আছে? ফাদার অফ টেক্সোনমি আর আধুনিক টেক্সোনমির বোটানি, আধুনিক টেক্সোনমিক বোটানি আর টেক্সোনমিক জুলজির জনক। ফাদার অফ টেক্সোনমিকে লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় আধুনিক টেক্সোনমিক বোটানি ও টেক্সোনমিক জুলজির জনক। উনি হচ্ছে কি দ্বিপদ নামকরণের প্রবক্তা। আর ফাদার অফ বোটানি ইন ইন্ডিয়া যদি বলা হয়, তখন ওইটাকে বলবো উইলিয়াম রক্সবার্গ। এই উইলিয়াম রক্সবার্গ হচ্ছে ফাদার অফ বোটানি ইন ইন্ডিয়া গেল। আচ্ছা, যাই হোক, এই পার্টটা তোমরা রিডিং দিলেও চলবে, এই পার্টটা একটু রিডিং দিবা, পার্টটা তেমন লাগবে না। তার আগে দেখো বেন্থাম হুকার, মনে আছে আমি বলছিলাম বেনসন হুক্কা কোন শ্রেণীবিন্যাস, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। দেখছো, পারতেছো, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। হ্যাঁ, এই যে প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের একটা উদাহরণ। আচ্ছা যাক, এখানেও আছে। আচ্ছা, তার মানে একটা কোশ্চেন আসতে পারে জেনেরা প্ল্যান্টেরাম। হ্যাঁ, জেনেরা প্ল্যান্টেরাম, এই বইটার লেখককে, বইটার লেখক হচ্ছে 2জন বিজ্ঞানী, একটা বেন্থাম আর একটা কি হুকা, ঠিক আছে? জেনেরা প্ল্যান্টেরাম। আর থিওফ্রাস্টাসের কয়টা বই ছিল, 2টা বই। একটা নাম কি ইনকোয়ারি ইন্টু প্ল্যান্টস, যেটা আরেকটা নাম ছিল। তারপর আরেকটা হচ্ছে অন দ্য কসেস অফ প্ল্যান্টস, 2টা বই। ইনকোয়ারি ইন্টু প্ল্যান্টসের আরেকটার নাম কি হিস্টোরিয়া প্ল্যান্টেরাম গেল।
যাই হোক আমরা একটু ফাস্ট আগাই, এটা একটু জাস্ট রিডিং বলবো, ইচ্ছা করলে পড়বো, নাইলে নাই, বাস। এরপরে পৃষ্ঠা যাই, তারপর হচ্ছে আমাদের এগুলো লাগবে না, কিছু লাগবে না, এটাও রিডিং সেম রিডিং পড়লেই হবে। আমরা সামনে এগিয়ে যাই, যাই হোক এইটুকু পড়লেই চলবে, ঠিক আছে, এটুকুই পড়লেই চলবে। তার মানে আমাদের জন্য এখান থেকে ইম্পর্টেন্ট কী কী ইম্পর্টেন্ট হচ্ছে, স্পেশালি ইম্পর্টেন্ট কী কী আমি একটু দেখাই দিই। স্পেশালি ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে গুল্ম, উপগুল্ম, ঠিক আছে, এক বর্ষজীবী, বহু বর্ষজীবী, দ্বিবর্ষজীবী, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওইটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ওই যে শ্রেণীবিন্যাসে কয়েকটা প্রকারভেদ, ওগুলাই ইম্পর্টেন্ট। মোটামুটি এগুলো পড়লে আমরা একটা কাভারেজে যেতে পারবো। এরপর আসো কোষ ও এর গঠন। কোষ ও এর গঠন। এখন কোষ ও এর গঠন যখন আমরা পড়বো, আমরা একটু ফাস্ট আগাবো। এই পৃষ্ঠা থেকে কী পড়বে, এই পৃষ্ঠা থেকে পড়বো হচ্ছে রবার্ট হুক কী করছিল। রবার্ট হুক একটু দাগাই, রবার্ট হুক কী করছিল, রবার্ট হুক এখানে কী করছিল, যে কোষের নামকরণ করছিল, যেটা ফার্স্টে উনি বলছিল লিটল বক্স। ওনার একটা বইয়ের নাম কি, মাইক্রোগ্রাফি। তার মানে আমরা এখানে কয়েক প্রকারে কী দেখতেছি, বইয়ের নাম দেখতেছি, কী দেখতেছি, যেমন ধরো থিওফ্রাস্টাসের একটা দেখছি, এরপর দেখছি হচ্ছে কি জেনোরা একটা প্লান্টারাম একটা দেখছি, ওই যে ব্যান্থাম হুকের। আরেকটা দেখছি কি মাইক্রোগ্রাফি, আরেকটা কি দেখছি মাইক্রোগ্রাফিয়া। কে লিখছে, বইয়ের লেখকের নাম কি, বইয়ের লেখকের নাম হচ্ছে, লেখকের নাম কি, রবার্ট হুক। নাম কি, রবার্ট হুক, ঠিক আছে। এরপরে পৃষ্ঠা যাই, এই পৃষ্ঠা থেকে 2 নম্বর পৃষ্ঠা থেকে আমরা কি পড়বো, এই 2 নম্বর পৃষ্ঠা থেকে আমরা পড়বো হচ্ছে কি, যদি কোশ্চেন আসে সবচেয়ে বড় কোশ্চেন নাম কি, দেখি চোখ বন্ধ করে বলো, সবচেয়ে বড় কোশ্চেন নাম হচ্ছে উট পাখির ডিম। নাম কি, উট পাখির ডিম, ঠিক আছে। আর যদি বলা হয় মানুষের নিউরন কোষ কত মিটার লম্বা, 1.37, 1.37, দেখো 1 3 মিলে কত হয় 10, 1 3 7 একসাথে মিলে কি হয় 10, ঠিক আছে, 1.37 মিটার, কত মিটার। আবার ফিট দেখাই দিও না, তাহলে গেল। এরপর হচ্ছে তুমি আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে পূর্ণাঙ্গ কোষীয় দ্রব্যসহ জীবিত কোষ পর্যবেক্ষণ করেন কোন বিজ্ঞানী, অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক। গেল, এখান থেকে আর তেমন কিছু জানতে হবে না। আরেকটা জানতে হবে হচ্ছে কি, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারককে, ম্যাক্স নল আর আর্নেস্ট রাস্কা। ওনারা কি এই দুইজন কি আবিষ্কার করছে, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছে। তোমাদেরকে যদি একটা কোশ্চেন করি, কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা একটা যদি কোশ্চেন করি যে এই যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র কোন ধর্মের মাধ্যমে আবিষ্কার করা হয়েছে বা কোন ধর্ম অনুসরণ করে, দেখি বলো তো, একটু চিন্তা করো তো। যেহেতু চিন্তা করার সময় কম তাই বলতেছি, আনসারটা হচ্ছে তরঙ্গ ধর্ম, ঠিক আছে। তরঙ্গ ধর্ম, দুইটা ধর্ম আছে, একটা কণা আর একটা তরঙ্গ, ওই যে দ্বি-ব্রগলি সমীকরণ আমরা পড়ছিলাম, ওই তরঙ্গ ধর্ম ব্যবহার করে কিন্তু ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রটা আবিষ্কার করা হয়েছে। কে আবিষ্কার করছে, ম্যাক্স নল ভাইয়া আর আর্নেস্ট রাস্কা থেকে রিক্স, মনে রাখবো রিক্স। আর অণুবীক্ষণ যন্ত্র কি নলের মতো না, ফুল নল, ওই ম্যাক্স নল বা ম্যাক্স। আরেকটা হচ্ছে কি আর্নেস্ট রাস্কা। গেল, তাহলে এই পৃষ্ঠা থেকে এইটাই, এই যে এগুলো একটু জাস্ট রিডিং পড়লে বসে না পড়লে নেই, লাস্ট মধ্যে পড়ার দরকার নেই। পরের পৃষ্ঠা চলে যায়, পৃষ্ঠা নাম্বার 3। যাই হোক আমার বই অনুসারে এই কোষের বৈশিষ্ট্যগুলো এগুলো একটু রিডিং সব জানা আছে, জাস্ট একটু সত্য মিথ্যা নয় করে আসতে পারে, সত্য মিথ্যা বাইল। তোমরা যদি একটা জিনিস অ্যানালাইসিস করো তাহলে দেখবো হচ্ছে সবচেয়ে বেশি বোটানিতে সত্য মিথ্যা দিয়ে একটু কনফিউশন করার ট্রাই করে। বোটানি একটা সাবজেক্ট যেটা একটু কি কনফিউশন করার ট্রাই করে, কারণ স্টুডেন্টরা তো আর বুঝে না, এগুলো বুঝে পড়ার তো কোনো সুযোগ নেই। যেমন ধরো আমি জেনোরা প্ল্যান্টারাম একটা বইয়ের নাম বলছি, গুল্মর নাম বলছি, উপগুল্মর নাম বলছি, এটা গুল্মনে উপগুল্ম এত বোঝার সময় আছে, ঠিক আছে। তোমারটা তুমি খেয়ে ফেলবা, তোমারটা তুমি ভাত খাচ্ছ, ধান অরেজা সেতিভা, এটা কি বহু বর্ষজীবী এক বর্ষজীবী, এটা তো তোমার লাগতেছে না, ঠিক আছে। বাড়তি কথা না বলে পরে আসি। তারপর হচ্ছে পৃষ্ঠা নম্বর 4-এ দেখো, পৃষ্ঠা নম্বর 4-এর মধ্যে আমাদের তেমন কিছু লাগবে না, জাস্ট একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কোষবিদ্যা। কি লাগবে, কোষবিদ্যা। হোয়াট ইজ কোষবিদ্যা বা সাইটোলজি লাগবে না,
এইচএসসিএলে রাখতে আমাদের লাগবে দুইটা জিনিস, একটা হচ্ছে কোষবিদ্যার জনক আর একটা হচ্ছে আধুনিক কোষবিদ্যার জনক। যদি আধুনিক কথাটা থাকে, হ্যাঁ আধুনিক কথাটা থাকলে তখন আনসার হবে কার্ল পি সোয়ানসন। আর যদি শুধু কোষবিদ্যার জনক বলা হয়, শুধুমাত্র কোষবিদ্যার জনক বলা হয়, তখন আনসার হবে রবার্ট হুক। আর যদি বলা হয় আধুনিক কথাটা একসাথে থাকে তখন এটাকে বলো কার্ল পি সোয়ানসন। অপশানে থাকবে সোয়ানসন দেখাই দেবা, ঠিক আছে। সোয়াংসং কি আধুনিক কোষবিদ্যার জনক গেল। এখন কোষতত্ত্ব, কোষবিদ্যা তো গেলে, এখন তত্ত্ব দিবা না কোষ সম্পর্কে। এই তত্ত্ব কে দিছে? এই কোষের তত্ত্ব দিছে হচ্ছে 3জন বিজ্ঞানী। এই মহান বিজ্ঞানীদের নামটা একটু আমাদের জানতে হবে, সেটা হচ্ছে জ্যাকব স্লেডেন, থিওডর সোমান ভার্চু। এটা কি দিছে? এটা দিছে হচ্ছে কি কোষ তত্ত্ব। তার মানে কোষ তত্ত্ব কয়টা বিজ্ঞানী আছে? 3টা বিজ্ঞানী। কে? স্নেইডেন। কোশ্চেন আসতে পারে নিচে কোন বিজ্ঞানী কোষ তত্ত্ব নিচে কোন বিজ্ঞানী কোষ তত্ত্ব সম্পর্কে ধারণা দেয় নেই, তখন ভার্চুর নাম দিবে, সোয়ানের নাম দিবে, স্নেইডেনের নাম দিবে। দেখো সোয়ান, স্নেইডেন, ভার্চু, এই 3টা ছাড়া যাদের নাম থাকবে ওইটাই হবে আনসার। এই 3টা ছাড়া কি? এই 3টা ছাড়া এটা আর এটা জ্যাকব স্নেইডেন, সোয়াং, ভার্চু ছাড়া যে আনসার হবে ওইটা হচ্ছে কি কোষ তত্ত্ব দেয় নেই। তাহলে কোষ তত্ত্ব কে দিছে? এই 3জনই দিছে। যাই হোক, তাহলে কোষ তত্ত্বের মূল কথা 3টা। তোমাদের আরেকটা কোশ্চেন আসতে পারে যদি ভিতর থেকে করে, নিচে কোনটি কোষ তত্ত্বের মূল কথা নয়, এভাবে একটা আসতে পারে যে ফার্স্ট আনসার কি লিভিং অর্গানিজম, তারপর হচ্ছে কি এটা গাঠনিক কার্যকরী ক্ষুদ্রতম মৌলিক একক, আরেকটা হচ্ছে সকল কোষ পূর্বস্থিত কোষ থেকে সৃষ্ট। যাই হোক, এগুলো রিডিং বললে চলবে, তেমন কিছু লাগবে না আমাদের এখান থেকে। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি দেখো এখান থেকে অলরেডি মেডিকেলে চলে আসছে 22-23 সালে, সেটা হচ্ছে দেহকোষ আর কি জনকোষের বৈশিষ্ট্য। আমরা কি করি, ধরো 22-23 যারা ছিল, হ্যাঁ ওই সেশনে ওরা এই চ্যাপ্টারটা একদম ডিএনএ, রেপ্লিকেশন, ট্রান্সলেশনের কয়টা এনজাইম আছে সব কিছু A to Z, একদম কি A to Z, একদম A to Z সব কিছু পড়ছে, রাইট? সব কিছু পড়ছে, কিন্তু লাস্টে গিয়ে দেখো প্রথম পৃষ্ঠা থেকে একটা কোশ্চেন চলে আসছে যে কি প্রথম পৃষ্ঠা থেকে একটা কোশ্চেন চলে আসছে, সেটা কি যে কি শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে কয় ভাগে ভাগ করা হয়? দেহকোষ, জনকোষ। এই দেহকোষের থেকে একটা কোশ্চেন চলে আসছে 22-23 সালে, ঠিক আছে। সো ওই জন্য কোনো পৃষ্ঠাকে আমরা কি করতে পারবো না, আন্ডার এস্টিমেট করতে পারবো না। যাই হোক, দেহকোষ তাহলে দেহকোষটা কি? দেহকোষের মধ্যে আমরা জানি ডিপ্লয়েড সংখ্যক কি থাকে? ক্রোমোজোম থাকে। দেহকোষে কি হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে নাকি ডিপ্লয়েড? ডিপ্লয়েড মানে টুয়াইস এন, হ্যাপ্লয়েড মানে কি এন, একটা এন আর একটা কি টুয়াইস এন। তাহলে আমাদের দেহকোষে কি থাকে? টুয়াইস এন সংখ্যক কোষ থাকে। তাহলে মূলকাণ্ড পাতার কি থাকে? এগুলো হচ্ছে দেহকোষের উদাহরণ। আচ্ছা, তারপর হচ্ছে জনকোষ বা গ্যামিট। তাহলে জনকোষ মানে কি? গ্যামিট, যেটা হচ্ছে কি হ্যাপ্লয়েড, ঠিক আছে। যেমন আমাদের শুক্রাণু আর ডিম্বাণু, এই শুক্রাণু আর ডিম্বাণু হচ্ছে জনকোষ বা হ্যাপ্লয়েড। মানুষের জনকোষের ক্রোমোজোম সংখ্যা কত? 23টা। তাহলে যদি কোশ্চেন আসে মানুষের জনকোষের ক্রোমোজোম সংখ্যা কেমন, এটা কি ডিপ্লয়েড নাকি হ্যাপ্লয়েড? আনসার হবে হ্যাপ্লয়েড, অর্থাৎ কয়টা? 23টা। নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি আদিকেন্দ্রিক আর একটা হচ্ছে প্রাকৃতিক কেন্দ্রিক। একটা আদিকেন্দ্রিক আর একটা হচ্ছে কি প্রাকৃতিক কেন্দ্রিক। আদি মানেই হচ্ছে আগের, ঠিক আছে। এখানে শুধুমাত্র রাইবোজোম থাকবে, যেটা 70S, আর প্রকৃত কোষের মধ্যে রাইবোজোম থাকবে 80S। রাইবোজোম সম্পর্কে আগে বলা হয়েছে, রাইবোজোম হচ্ছে কি রাইবোজোম সম্পর্কে আগে বলা হয়েছে, রাইবোজোম হচ্ছে 2 টাইপস, আমরা সামনে পড়বো। একটা হচ্ছে 70S আর একটা হচ্ছে 80S। হ্যাঁ, এই এসটাকে বলা হয় ভেদভাগ ইউনিট। ভেদভাগ ইউনিট অনুযায়ী এটাকে এস বলা হয়, ঠিক আছে। আমরা 80Sকে ভাঙলে দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে 60S আর একটা হচ্ছে দুইটা সাব ইউনিট 40S। আর 70Sকে ভাঙলে আমরা দুইটা ইউনিট পাবো, একটা হচ্ছে 50S আর একটা হচ্ছে কত S? 30S। এই দুইটাতে কনফিউশন আল্লাহর রাস্তায় খেয়েও না, ঠিক আছে। তাহলে এটাই থাকলো সুকেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ, এটাতে রাইবোজোম থাকে 80S, আর আদিকেন্দ্রিকের ক্ষেত্রে রাইবোজোম থাকে 70S। আর আদিকেন্দ্রিকের ক্ষেত্রে ডিএনএটা থাকে কি বৃত্তাকার, যেটাকে বলা হয় যে অঞ্চলে থাকে ওই অঞ্চলকে বলা হয় নিউক্লিওয়েড। কি বলা হয়? নিউক্লিওয়েড। তার মানে নিউক্লিওয়েড কাকে বলা হয়? সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থানকারী আদিকোষে বৃত্তাকার ডিএনএ। আমরা এমনি নর্মালি কি জানি ডিএনএ কেমন থাকে? মানুষের ডিএনএ কেমন থাকে? আনসার দাও তো দেখে, একটু চিন্তা করো তো। এটা কি একসূত্রাকার নাকি দ্বিসূত্রাকার? অবভিয়াসলি দ্বিসূত্রাকার। কেমন থাকে? অবভিয়াসলি দ্বিসূত্রাকার। এই যে ডিএনএটা দ্বিসূত্রাকার থাকে, ডিএনএটা কেমন থাকে? দ্বিসূত্রাকার। এই দ্বিসূত্রাকার ডিএনএকে আমরা কি বলবো? এই দ্বিসূত্রাকার ডিএনএটাকে মানুষের ডিএনএ বলবো।
যাই হোক, তারা বৃত্তাকার ডিএনএ কার থাকবে, আদিকোষের ক্ষেত্রে থাকবে। যাই হোক, এরপর হচ্ছে প্রকৃতকেন্দ্রিক, সুকেন্দ্রিক বা প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। এখানের মধ্যে কি থাকে, এটিএস রাইবোসোম থাকে, আর একাধিক কি থাকে, ক্রোমোজোম থাকে। একাধিক কি থাকে, ক্রোমোজোম থাকে। একাধিক কি থাকে, ক্রোমোজোম। তাহলে যদি বলা হয় প্রকৃত কোষ নিয়ে গঠিত কারা, শৈবাল, ছত্রাক, বায়োফাইটা, টেরিফাইটা, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম। সব উদ্ভিদই কি প্রকৃত কোষ নিয়ে গঠিত। দেখছো কত ডিপ থেকে কোশ্চেন হয়, খুব সিম্পল কোশ্চেন হয়, কিন্তু ওটা মনে হয় আমাদের ডিপ থেকে। প্রত্যেকটা লাইন যদি আমরা বই পড়তে পারি ইনশাল্লাহ সবই পারবো। তাহলে গেল, তার মানে এই জিনিসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। নিচে কোনটি প্রকৃত কোষ, ঠিক আছে। তখন অনেকে শৈবাল ছত্রাক দেবে, আল্লাহ শৈবাল ছত্রাক তো মনে হয় কি আদিকোষ, দাগে ফেলি, এই ভুল করা যাবে না। আদিকোষ না দিয়ে প্রাককেন্দ্রিকও দিতে পারে, প্রাককেন্দ্রিক না দিয়ে সুকেন্দ্রিকও দিতে পারে, ঠিক আছে। চারটে জানতে হবে, আদিকেন্দ্রিক, প্রাককেন্দ্রিক, আদিকোষ, প্রোক্যারিওটিক সেল, চারটে জানতে হবে, ঠিক আছে। এই আর আদিকেন্দ্রিক উদাহরণ কি, মাইক্রোপ্লাজমা, আর ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। এই তিনটা কিসের উদাহরণ, আদিকেন্দ্রিকের উদাহরণ বা প্রাককেন্দ্রিকের উদাহরণ বা আদিকোষের উদাহরণ বা প্রোক্যারিওটিকের উদাহরণ গেল। তাহলে এখান থেকে আমরা লাস্ট একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কি, যে প্রথম প্রকৃত কোষী আর বহুকোষী জীব নাম কি, বঙ্গীয়মরফা পুবিসেন্স। এটা একটা কি, লোহিত শৈবাল। এটা একটা কি, লোহিত শৈবাল, ঠিক আছে। তার মানে বঙ্গীয়মরফা পুবিসেন্স একটা কি, লোহিত শৈবাল, ঠিক আছে। এটা একটা কি, অ্যালগি। এটা একটা কি, অ্যালগি। এই অ্যালগিটা কত সালে পাওয়া গেছিল, 1200 মিলিয়ন। 1 মিলিয়নে কয়টা শূন্য, মানে 10 লাখ, 10⁻6। 1 বিলিয়নে কয়টা শূন্য, 10⁻9। 1 ট্রিলিয়নে কয়টা শূন্য, 10⁻12। মনে থাকবে আশা করি। তার মানে তোমাদেরকে যদি বলা হয় যে বঙ্গীয়মরফা পুবিসেন্স নামক যে লোহিত শৈবাল থাকে, ফার্স্ট কোশ্চেন হতে পারে যে প্রথম প্রকৃত কোষীর নাম কি, বঙ্গীয়মরফা পুবিসেন্স। সেকেন্ড কোশ্চেন, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হতে পারে সেটা হচ্ছে এটা একটা কি, এটা কি ছত্রাক নাকি ফার্ন নাকি টেরিডোফাইটা। এটা হবে কি, লোহিত শৈবাল, ঠিক আছে। ফসিল কত বছর আগে পাওয়া গেছে, 1200 মিলিয়ন বছর আগে, ঠিক আছে। এদের জনন কেমন, ওদের স্ত্রী গ্যামেটটা থাকবে কি, বড়, আর ছোট কি থাকবে, পুং গ্যামেট, ঠিক আছে। তার মানে এখান থেকে এইটুকুই।